দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব, স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইট চ্যানেলে। যারা চ্যানেলটি আমার নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন। আজ একটু কথা বলবো যে ভারতের মিডিয়াগুলি, আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরে ভারতের মিডিয়াগুলি কিন্তু সব সময় বাংলাদেশের পিছনে লেগে এসেছে এবং সব ধরনের বিভিন্ন ধরনের মন গড়া তথ্য, মন গড়া প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা এও জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে অসত্য নিউজ, সেই ধরনের অসত্য নিউজ প্রকাশ করার জন্য কিন্তু ভারতীয় মিডিয়াগুলি পৃথিবীর মধ্যে এক নাম্বার অবস্থানে রয়েছেন। এবং বাংলাদেশে শেখ হাসিনা পতনের পরে যে সমস্ত মিডিয়াগুলি বেশি বেশি করে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করছে, এগুলোর মধ্যে বেশ কয়েকটি আনন্দবাজারের নাম বাংলাদেশ থেকে উচ্চারিত হয়। তারপর শেষে দ্য হিন্দুর কথা বলা হয় এবং ময়ূখ রঞ্জন নামে এক ভদ্রলোক, যিনি একটি টিভিতে বাংলাদেশ বিরোধী প্রচারণা করে আসছেন। তো এই ধরনের প্রচারণা চলছে এবং আমার ধারণা আগামীতে এই সরকার চলে যাওয়ার পরও যখন একটি নির্বাচিত সরকার আসবে এবং যদি একেবারে মিরাকেল কিছু না আসে, তাহলে বিএনপি নেতৃত্বে একটি সরকার আসতে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সেই বিএনপি নেতৃত্বের সরকারকেও এই ধরনের অপপ্রচারের মোকাবেলা কিন্তু করতে হবে। তো এ বিষয় নিয়ে আদৌ বিএনপির কোনো হোমওয়ার্ক আছে কিনা বা বর্তমান সরকার কিভাবে কাজ করছেন, সেগুলি হয়তো তাদের আবার একটু নতুন করে ভেবে দেখবার বিষয় রয়েছে। তো আজকে একটু কথা বলবো একটি ভারতীয় একটি পত্রিকা, ভারতীয় একটি পত্রিকা, পত্রিকাটির নাম হচ্ছে দ্য হিন্দু। এবং দ্য হিন্দু যেটিতে তারা প্রকাশ করেছে যে তারা যে বিষয়টা নিয়ে কথা বলেছে যে সেটা হচ্ছে যে আহ, আহ, দ্য হিন্দু প্রকাশ করেছে যে নওফেল নামে এক ভদ্রলোক রয়েছে, এবং সেই নওফেলের একটি সাক্ষাৎকার তারা প্রকাশ করেছে এবং নওফেলের এই সাক্ষাৎকারে তারা বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী যে প্রচারণাগুলি রয়েছে সেই প্রচারণাগুলি তারা করে যাচ্ছে। তো আমরা একটু যদি এই এই ইটা যদি একটু দেখাই যে এখানে নওফেলের একটি বড় সাক্ষাৎকার তারা ছেপেছে এবং তিনি অনেক কথা বলেছেন, সে কথাগুলো নিয়ে একটু আসব। এবং তার আগে একটু বলি যে তারা আহ, পশ্চিমা বিশ্ব এবং নওফেল যেটা মনে করে যে সেটা হচ্ছে যে কে পশ্চিমা বিশ্ব প্রফেসর ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার কথা না, তিনি এই ধরনের একটি কথা উল্লেখ করেছেন। তো নভেল সম্বন্ধে একটু যদি যারা জানেন সেটা একটু আগে জানতে হবে যে এই নভেল কে এবং দ্য হিন্দু কি সেটা বললাম। দ্য হিন্দু হচ্ছে একটি ভারতীয় মিডিয়া যারা ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক খবর প্রচার করে আসছে। তো যেটা হচ্ছে নওফেল, নওফেল হচ্ছে শেখ হাসিনার সময়ে আসলে শেষ দিকের অনেক বড় নেতা ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে ওইভাবে জড়িত ছিলেন না। তার বাবা মহিউদ্দিন, তিনি চিটাগং এর মেয়র ছিলেন এবং আহ, বাবার মৃত্যুর পরে মূলত তিনি এই তার বাবার সেই হালটা ধরেন এবং তার বাবা যখন চিটাগং এর মেয়র ছিলেন এবং যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন চিটাগং পোর্ট সহ বিভিন্ন কিছু অচল করে ভারতের হাতে তুলে দেওয়ার একটি নীল নকশার মধ্যে কিন্তু তার বাবাও ছিলেন। এখন যেটা হচ্ছে যে নওফেল হচ্ছে একজন স্বঘোষিত ইস্কন নেতা, এবং তিনি লেখাপড়া করেছেন কিন্তু ভারতের রামকৃষ্ণ মিশনে। তো বাংলাদেশ থেকে যারা লেখাপড়া করতে যায়, যারা রামকৃষ্ণ মিশনে হয়তো হিন্দু ধর্ম শিক্ষা বা এই ধরনের কোনো কিছুর জন্য যেতে পারেন, যেমন হিন্দু ধর্মাবলম্বীরা, হিন্দু যারা আহ, ধর্মগুরু আছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলিম সেখানে কেন পড়তে যান? বা একটু সহজ বাংলায় বলি যে যেমন মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো হিন্দু পড়তে যাবেন না। তো ওই জায়গাটাতে নফেলের কেন পড়তে যাওয়া, বা তিনি আদৌ সেখানে পড়েছেন নাকি পড়ার নাম করে তিনি সে জায়গায় রয়ের মাধ্যমে ট্রেন্ড হয়েছেন, সেই বিষয় আশয়গুলি কিন্তু অবশ্যই এখন দেখবার সুযোগ রয়েছে। এবং এটাও জানা যায় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ইস্কন মন্দিরে 5 দিন কিন্তু লুকিয়েছিলেন। এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার বিরুদ্ধে যে হিন্দুদের সম্পত্তি দখল করা এবং সেই হিন্দুদের সম্পত্তি দখল করে ইস্কনের কাছে লিখে দেওয়া এই ধরনের অভিযোগ তিনি রয়েছে।
এবং তার বিরুদ্ধে আরেকটি বড় ধরনের অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ তার বাড়ি দখল করা, এবং তিনি হিন্দুদের মন্দির দখল করেছেন এবং হিন্দুদের মন্দির দখল করে তিনি ইস্কনকে লিখে দিয়েছেন। তো এই ধরনের যারা মানুষ, যারা আসলে মূলত বাংলাদেশের হিন্দুদের কোনো পারপাস সার্ভ না করে, বাংলাদেশের শান্তিপ্রিয় যে হিন্দু জনগণ রয়েছে তাদের কোনো পারপাস সার্ভ না করে, তারা মূলত করে যে মোদির হিন্দু যারা, মোদির যারা হিন্দুত্ববাদ, তার প্রচারণায় তারা সবসময় মগ্ন থাকে। তো যাই হোক, এখন এই হিন্দুর সাথে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সেই অবৈধ হাসিনার সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তিনি হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে, আমি একটু সেখান থেকে একটু বাংলায় পড়ছি, যে বিদ্রোহী নেতাদের সাথে আলোচনা পালনকারী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী মাসগুলিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মনোভাবের উপর নির্ভর করে। অর্থাৎ বাংলাদেশের এই সরকারের যে কি হবে সেটা আগামী 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং তার উপরে কিন্তু নির্ভর করে বলে তিনি জানান। এবং বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল, বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো বিষয় নয়। ইনুস, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে ইনুস হিলারি ক্লিন্টনের রাষ্ট্রপতি প্রচারণায় বিনিয়োগ করেছিলেন এবং প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে গ্রহণ হিসাবে আহ, বর্ণনা করেছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার এই মতবাদের পরিপ্রেক্ষিতে আমি নিশ্চিত যে, অর্থাৎ তিনি নিশ্চিত যে 20শে জানুয়ারি রাষ্ট্রপতি ট্রাম্প শপথ নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কিছু প্রভাব পড়বে। মিস্টার চৌধুরী বলেন, 2018 সালের 18 সাল থেকে 23 সাল পর্যন্ত শেখ হাসিনা তৃতীয় মেয়াদে শিক্ষা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এবং 2024 জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসিত হওয়ার পর তাকে শিক্ষামন্ত্রী করা হয় এবং মন্ত্রিসভায় তাকে স্থান দেওয়া হয়। অর্থাৎ তিনি একেবারে ভারত থেকে ট্রেন্ড হওয়া একজন নতুন খেলোয়াড়, এবং 2024 তাকে শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের সিরিয়া এবং ইরাকের মতো ইসলামী উগ্রপন্থী নতুন আবাসস্থলে পরিণত হওয়া উচিত না। অর্থাৎ তিনি বাংলাদেশকে সিরিয়া এবং ইরাকের সাথে তুলনা করেছেন, যা গত কয়েক দশক ধরে এই উপাদানগুলির ঘাঁটি ঘাঁটি হিসাবে কাজ করছে। মিস্টার চৌধুরী গত কয়েক মাস ধরে হিজবুত তাহরির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের মতো উগ্র গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান ভিত্তি সম্পর্কে সতর্ক করে বলেন। তিনি হিজবুত তাহরিরের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করে বলেন যে 11ই জানুয়ারি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল এবং বলেছিল যে এই ধরনের জনগোষ্ঠীকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়, তারা কেবল অঞ্চল নয় আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রভাবিত করে। এখন ইসলামিক শাসনতন্ত্র, যেটা আপনারা জানেন যে আওয়ামী লীগ 70-এ যখন নির্বাচন করেছিল তখনও কিন্তু তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ চালাবে সেটা বলেছিল, এবং হাসিনা যখনই কোনো বিপদে পড়তো এই ধর্ম সংক্রান্ত, তখনও কিন্তু তিনি মদিনা সনদের আলোকে দেশ চালাতে আহ, দেশ চালানোর কথা বলতেন। অর্থাৎ এই যে এই ধরনের ট্রাম্প কার্ড, এই ধরনের যে ধর্ম নিয়ে প্রোপাগান্ডা, সেগুলি আওয়ামী লীগের ইস্যু, এবং সেই ইস্যুগুলিকেই কিন্তু তারা আবার নতুন করে নিয়ে আসছে। এই সাক্ষাৎকারটি দীর্ঘ সাক্ষাৎকার, এবং তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং স্পিকারের কাছে পদত্যাগ করতে চেয়েছিলেন, এবং তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ আর্মি যেন সম্পূর্ণ বাংলাদেশ লকডাউন করে দেয়। এই ধরনের একটি কথা বলেছেন, তিনি বলেছেন। আর তিনি এই সাক্ষাৎকারে তিনি আরো উল্লেখ করেন, আমরা গণভবনে উপস্থিত ছিলাম এবং বিক্ষোভ কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ক্রমাগত পরিকল্পনা করছিলাম, এবং আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে প্রধানমন্ত্রী হঠাৎ পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দিবে, এবং সে কারণে লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। মিস্টার চৌধুরী বলেন, নোবেল
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা আহ, বজায় রাখতে ব্যর্থ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। কোনো শান্তি ও স্থিতিশীলতা আনতে এবং সংখ্যালঘু, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ জনগোষ্ঠীকে চরমপন্থী ও উগ্র ইসলামপন্থী এবং সন্ত্রাসীদের নির্মূল নিপীড়ন ও সরাসরি গণহত্যা থেকে রক্ষা করতে তার তার সম্পূর্ণ অক্ষমতা তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে। মিস্টার চৌধুরী আরো বলেন, উদার পশ্চিমাদের কাছে প্রফেসর ইউনূসের কোনো বৈধতা থাকতে পারে না। এই সাক্ষাৎকারটিতে তিনি আরো অনেক কথাবার্তা বলেছেন এবং তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মৌলিক পরিবর্তন করার কোনো ম্যান্ডেট নেই। তো এই ধরনের সবক তিনি কিন্তু দিয়ে আসছেন এবং এই সবকগুলি প্রচার করছে ভারতের দ্য হিন্দু এবং আমরা যেটা ভিডিও শুরুতেই বললাম, এই পত্রিকাগুলি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় সবসময় কিন্তু ব্যস্ত থাকে। এবং এই যে এই নফেল, তিনি এখন কোথায় আছেন? হয়তো তিনি ভারতেই সহি সালামতে আছেন। তিনি ভারত থেকে টোটালি ট্রেন্ড হয়ে এসেছিলেন এবং এখন তিনি আবার ভারতেই আছেন। এদের বিষয়ে সরকারের কোনো মনোভাব এখন পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আসলে এগুলোকে অ্যাটেন্ড করারও কিছু নেই, কারণ এই ধরনের অসত্য প্রচারণা সবসময় করে আসছে। তো আর একটা একটু বিষয় বলি, যে অনেকেরই হয়তো ধারণা যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বাংলাদেশের মানে একেবারে পরিবর্তন হয়ে যাবে এবং 20 তারিখের পরেই বাংলাদেশে আবার হাসিনা ক্ষমতায় আসবে। বিষয়গুলো মোটেও সেভাবে কাজ করে না। কারণ মার্কিন যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কিন্তু দাওয়াত পায়নি নরেন্দ্র মোদী। তো যতই যা হোক না কেন, সবকিছু একটা নিয়মের মধ্যে চলে এবং ডোনাল্ড ট্রাম্প আসলে যে হাসিনা ক্ষমতা আসবেন সেটা যেমন সত্য না, বাংলাদেশি উগ্রপন্থাদের যে আহ, আবির্ভাব হচ্ছে, এই ধরনের যে একটি অবৈধ মানে অসত্য তথ্য তারা প্রচার করছে, এই তথ্যগুলি কখনোই সত্য না। তো সব মিলিয়ে এই প্রোপাগান্ডা, এই প্রচারণা, যেটা শুরুতে আবারও বলেছিলাম যে আগামী দীর্ঘদিন চলবে। হয়তো এক সময় টায়ার্ড হয়ে যাবে। তখন হয়তো ভারত আওয়ামী লীগের বিকল্প তারা খুঁজবে বা তারা এখনো খুঁজছে আওয়ামী লীগের বিকল্প। তো যতদিন আওয়ামী লীগের বিকল্প না পাওয়া যায়, ততদিন কিন্তু এইভাবে বাংলাদেশ সম্বন্ধে প্রপাগান্ডা চলবে এবং তারা পশ্চিমা দেশগুলিতে বিভিন্ন ধরনের লবি চালিয়ে যাবে। তো নওফেলদের এই ধরনের বাংলাদেশ বিরোধী যে প্রপাগান্ডা, সে প্রপাগান্ডার আমরা তীব্র নিন্দা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।